সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনকে দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান গ্রামে রেজাউল ভাইয়ের বাণিজ্যিক গাভী গরুর খামারে। আজকে আমরা রেজাউল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব গাভী গরু পালন পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে গৌরব বলি। রেজাউল ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তা রেজাউল ভাই, আমরা আজকে আপনার ডেয়ারি ফার্মে চলে আসছি। আজকে প্রথমে একটু জানবো যে আসলে ডেয়ারি ফার্মটা কবে থেকে উদ্যোগ নিলেন, বা কেনই বা উদ্যোগ নিলেন যে এরকম একটা গরুর ফার্ম আপনি তৈরি করবেন? আমি এই ডেইরি ফার্ম উদ্যোগ নিয়েছি আজকে 1.5 বছর। 1.5 বছর এবং শুরু করছিলাম দুইটা দিয়ে, দুটো গরু দিয়ে। জি দুইটা দিয়ে। যখন কোন প্রজাতির গরু ছিল দুটো? এই যে হলস্টিন ফিজিয়ান, ওই যে সেটা একটা আছে, ওই যে ফিজিয়ান সাদা 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 যে গরু, জি জি এই সাদা গরুটা, জি এটা দিয়ে শুরু করছিলাম। তারপরে মানে আসলে শুরুটা কি ভেবে করেছিলেন যে আসলে আমি প্রথমত শখের বিষয়ে একটু দুধ খাওয়ার আশায় প্রথম একটা নেই, পাশাপাশি ওই একটার সাথে যার কাছ থেকে এই গরুটা ক্রয় করছিলাম উনি আর একটা গরু দিয়ে দেয় একটা গরুর জন্য। মানে এই দুইটা গরু খরিদ করার সাথে যার কাছ থেকে কিনছিলাম উনি আর একটা গরু দিয়ে দিয়েছে, যে একটা গরু থাকবে এর জন্য উনি আর একটা গরু দিয়ে দিয়েছে, ছোট ছিল ওটা, আমার হাতে এখন নাই অবশ্য। পরে এই দুইটা থেকে শুরু করে এরপর আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি, এরপর আস্তে আস্তে আগাইলাম। তো মানে এখন কতটা গরু রয়েছে? এখন আমার ওই যে বাচ্চা আর ওই বুড়া নিয়া 15-16টার মতো আছে। 15 থেকে 16টা গরু রয়েছে। তো আমরা একটু আপনার কাছ থেকে আজকে জানতে চাবো যে আসলে গাভী গরু, যেহেতু আপনি 1.5 বছর হলো যে খামার তৈরি করে ফেলেছেন, তো আমরা একটু আপনার গাভী গরু পালন পদ্ধতি সম্বন্ধে একটু জানতে চাই। আসলে গাভী গরু পালার ক্ষেত্রে প্রথমত কি করতে হয়? গাভী গরু যদি কেউ পালে প্রথমত আসলে যেটা একদম মানে একদম প্রথম যেটা লাগবে সেটা হলো ঘাস। ঘাস ঘাস না হইলে গাভী গরু পালাটাই একদম মানে কষ্টকর। জি, গাভীকে কি ঘাস খাওয়াতেই হবে? এটা বাধ্যতামূলক? বাধ্যতামূলক না হইলেও মানে এখন তো বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বগতি, যেহেতু ঘাসের বিকল্প কিছু নাই। ঘাসটা হইলে আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকে, দুধ বেশি দেয় এবং রোগ বালাই একটু কম হয়। রোগ বালাইটা জি জি জি, মানে গাভী বা গরুর যে কোনো ব্যাপারটা প্রোটিনটা মনে হয় ঘাসে বেশি থাকে, এর জন্য রোগ বালাই থেকে একটু বিরত থাকা যায়। জি 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 জি। তারপরে আসলে এই প্রসেসটা কি, যে আমরা ঘাস যদি চাষ করেই থাকি, যে ঘাস চাষ করলাম, গাভী নিব আর কি, খামার তৈরি করব, ঘাস চাষ করলাম প্রাথমিক অবস্থায়, তারপরে কিভাবে আমরা গরুগুলা প্রসেস করব আর কি? গরুগুলা আসলে গরু প্রথম যে গরু আপনি নেবেন, এই গরুটা নিতে হইলে প্রথম অন্তত একটা বাচ্চা দেশে বা বাচ্চা দেবে এই কোয়ালিটির গরু নিলে ভালো হয়। মানে যে গাভীটা আমরা আসলে আমাদের খামারের জন্য নেব, সেটাকে প্রথমে একটা বাচ্চা ওই খামারে দিয়েছে বা দিবে, হ্যাঁ এই ধরনের গরু, বা 2টা বা 3টা দিয়া শুরু করতে। জি। তো এরপরে আমরা যদি অন্য খামার থেকে আসলে একটা গাভী নিয়ে আসি যে বাচ্চা আছে অথবা বাচ্চা পেটে রয়েছে এরকম, তাহলে সেই গরুটা আমাদের খামারে যেহেতু ঢুকাবো, সে তো কি কোনো প্রসেস করতে হবে কিনা? না, এটা কোনো প্রসেস নাই, কোনো প্রসেস করতে হবে না। আপনি একটু দেখে শুনে আনলে একটু ভালো মানের গাভী, এইটা যেটু প্রয়োজন এইটা দেখে শুনে আনাটা ভালো। দেখে শুনে। তো তারপরে আনার পরে আসলে কি ধরনের পরিচর্যা করতে হবে? পরিচর্যা তো আসলে এক একজনের এক এক রকম। গাভী তো যত ভালো পরিচর্যা হইবে আপনার তত ভালো ফল দেবে, এটাই স্বাভাবিক। তো একটা ধরেন যে প্রেগনেন্ট যে গাভীটা, এটা যদি আমি বাজার থেকে খরিদ করি বা কোনো খামার থেকে নিয়ে আসি, সেই গাভীটা নিয়ে আসার পরে আসলে আমাদের কি কি করতে হবে? কোনো ধরনের ট্রিটমেন্ট করাতে হবে কিনা, বা এরকম দরকার না, কোনো ট্রিটমেন্ট প্রয়োজন হবে না? ওরকম প্রয়োজন হয় না। তো আপনি যে এই এখন খামারে কতগুলো গরু রয়েছে? যে 15-16টা। 15 থেকে 16টা। তার ভিতর আসলে গাভী কয়টা, মানে যেগুলা বাচ্চা দিচ্ছে বা দুধ দিচ্ছে? গাভী আছে
9টার মতো আছে। 9টা গাভী আছে। দুধ দিচ্ছে কটায়? দুধ দিছে এখন আপাতত দিতে আছে 5টা বা 6টা। 5টা কি 6টায়? 5টা। কতটুকু দুধ হচ্ছে? এখন 65 বা 70 কেজির মতো পাই। 70 কেজির মতো। জি। তো গাভীতে কি খাবার দিচ্ছেন এখন আপনি? প্রথমত ঘাস, ঘাস এরপর খাওয়াচ্ছেন। জি, এরপর গমের ভুসি এবং খৈল, ভুট্টা ভাঙা। আচ্ছা, ঘাসটা কখন খাওয়াচ্ছেন গরুকে? 2 বেলা দেই আমি সাধারণত, সকাল 9টার দিকে এক বেলা, সকাল আর 9টায়। বিকেল এক বেলা। তো ঘাসটাই কি প্রতিদিন সকালে প্রথম খাবার গরুর জন্য, না এর আগেও কোনো খাবার ব্যবহার করেন? না, এর আগে শুধু ওই পানি দেয়, শুধু ওই যে পানি। দানাদার খাবার মিক্স করি, দানাদার পানিটা খাবার দিয়ে এরপরে ঘাস দেই। তো আসলে গাভীকে সকাল কটার দিকে থেকে আপনারা খাবার দাবার দেওয়া শুরু করেন, বা গাভীকে গোসল তো করাতে হয় প্রথম নাকি? একদম সকালবেলা উঠে গাভী গোসল করাই, পয় পরিষ্কার করি, এরপর আমার লোক আছে 2 জন, এরা দুধটা নেয়, নেওয়ার পর প্রথম পানি দেয়, এরপর ঘাস দেয়। তাতে 9:30-এর ভিতরে কমপ্লিট হয়ে যায়। আবার 5টার পর আবার দেয় দুধ দিয়া, দ্বিতীয় বেলার দুধ। 2 বেলা নেয়। সকাল বেলা কি গাভীকে গোসল করানোর পরে দুধ নেওয়া হয়, না দুধ নিয়ে তারপরে গোসল? না, গোসল করাই আগে, গোসল করায়, শ্বেত পরিষ্কার করে, এরপর দুধ নেয়। মানে সকালে এসে আসলে মলমূত্র যেগুলো থাকে, হ্যাঁ। গরুর গোবর, সেগুলো পরিষ্কার করা একদম হয়। পরিষ্কার করে গোসল এরপরে- করাই ফেলায় পুরো এরপরে গরু। গরুকে গোসল করানো জি, হয়। জি, জি। আসলে একটা গাভী গরুকে, প্রাপ্তবয়স্ক একটা গাভী গরুকে যদি স্বাভাবিক তাপমাত্রা থাকে, তাহলে কতবার গোসল করাতে হয়? এই ফ্রিজিয়ান গরুগুলা ন্যূনতম মিনিমাম 3 বার গোসল করাইতে হয়। 3বার গোসল। জি। তাপমাত্রা যদি স্বাভাবিক টেম্পারেচার অবস্থায়, একটু হাই থাকলে, টেম্পারেচার হাই থাকলে 3বার নরমালি 2 বার করলে হয়। নরমাল 2বার করতে জি, হয়। জি। আসলে ধরেন এখন তো আষাঢ় মাস চলতেছে, জি। কিছুদিন বাদে তো আসলে আস্তে আস্তে শীতের দিকে চলে যাবে। তবে শীতের যে সময়টা থাকবে, সেই সময় আসলে কি গোসল করাতে হয় কিনা? আর শীতের সময় এই যে বড় গরুগুলা, এগুলা গোসল করাইতে হয়। গোসল করাতে হয় একালে ন্যূনতম একবার হইলেও গোসল করাইতে হবে। নির্মতম একবার। জি, তো শীত মৌসুম আসে, যে সময় একদম পুরাপুরি শীত থাকবে, ঠিক তখন গাভীকে যে গোসলটা করাতে হবে, সেটা কোন টাইমে করালে ভালো হয়? এটা বলে দুপুর বেলা, দুপুর বেলা 12 থেকে 1টা, 12 থেকে 1টার এর ভিতরে। ভিতরে গোসল করাইতে। এই টাইমটা আসলে তাপমাত্রাটা মোটামুটি ভালো থাকে, এই টাইমে গোসল করলে গাভীর জন্য আসলে সমস্যা হয় না, না। যেহেতু কোনো ঠান্ডা। মানুষও তো ঠিক মনে হয় এই টাইমে শীতের জি। বেলা গোসল করে, অবশ্যই। যা ভোরবেলা না করে তারা। জি, অবশ্যই। তো ভাই, আমরা একটু আপনার সব গাভীগুলা ঘুরে দেখতে চাই। আচ্ছা, দেখেন। এই আমাদের এই পাশে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বললাম, এই যে গাভীটা, এটা কোন প্রজাতির গাভী? এটা হইলে ফিজিয়ানের সাথে ওই জার্সি মিক্সড আছে। ফিজিয়ান প্লাস জার্সি মিক্সড। মিক্সড। তাহলে আমরা একটা কোনটা ধরে নেব, যে আসলে ফিজিয়ান না জার্সি? ফিজিয়ানই বলা যায় আর কি। ফিজিয়ানই বলা যায়। আর অরিজিনাল ফিজিয়ান হইলে এই দুইটা। ফিজিয়ান এটা হলো আমার ওই প্রথম যে গরুটা কিনছিলাম, এর বাচ্চা। মানে প্রথম যে গাভীটা আমরা আগে দেখে আসছি সাদা, যেটা সেটার ওই মাথায় রয়েছে, জি, জি। সেটারই বাচ্চা এটা। জি, তো এটা আসলে কি এখন পর্যন্ত বাচ্চা দিছে কিনা? জি না, এটা প্রেগনেন্ট, এটা প্রেগনেন্ট আছে, 5 মাস হয়েছে। 5 মাসের মতো হয়েছে। এরপরে এটাও আমার আতালের বাচ্চা। এই যে এটা, জি। এটা কি বাচ্চা দিছে? না, বাচ্চা এটাও দেয় না। বাচ্চা দেয় না। এটাও গাভীন। এটাও গাভীন কম, অবস্থায় রয়েছে। আর এটা 5 মাস। আচ্ছা, এর মা কতটুকু দুধ দিচ্ছে? এর মা এখন বর্তমান 18 কেজির মতো দেয়, 18 কেজির মতো 2 দেয়। বেলায়। 2 বেলায়। জি। তো প্রথম যে সময় নিয়েছিলেন, তখন আসলে কতটুকু দিয়েছিল? প্রথম একটু কম দিছে, তখন প্রথম কম তাও দিয়েছে। 14-15 এর ভিতর ছিল। 14 থেকে 15। এখন একটু দ্বিতীয় ল্যাকটেশনে একটু বাড়ছে। একটু বাড়ছে। হ্যাঁ, এটার আরেকটা বাচ্চা আছে ওই সাইডে, ওই যে আইডা বাচ্চা, ওই ওই যে ওই যে সাথে সাথে, জি, জি, এটা দ্বিতীয় বাচ্চা। ওর মার সাথেই রয়েছে। আমার সাথে দাঁড়ানো। তো আমরা আরেকটু দেখতে চাবো, আপনার ওই কর্নারে সম্ভবত ফিজিয়ানের একটা গাভী রয়েছে, অনেক বড় সড়ো আর কি। জি। হ্যাঁ, এই যে এই গাভীটা, যেটা এটার বাচ্চা হইলো ওইটা। এই যে এটা, জি। এইটার বাচ্চা ওইটা, এইটার সাইডে যেটা ওই ছিল। সাইডে যেটা দেখে আসছি। জি। আসলে এই যে সাদা গরুটা, এই যে সাদা গাভী, জি। এই সাদা গাভীটা এটা কোন প্রজাতির? আসলে
এটাকে রানী শঙ্কর বলে। রানী শঙ্কর। দেশি আসলে ভাষায়। রানী শঙ্কর আমরা অনেক খামারেই দেখেছি, রানী শঙ্করের কালারটা বেশিরভাগই একটু সাদা হয় নাকি? জি সাদা, আর ওই যে এই চোখ দুটো একটু অন্য টাইপের, যে দেখেন মানে অন্য অন্য গরুর চেয়ে একটু চোখ দুটো দুটো একটু আলাদা। আলাদা, হ্যাঁ জি। তো আসলে এই রানী শঙ্কর এটা মানে কোন দেশের গরু? এটা আসলে আমার সঠিক জানা নাই। সঠিক জানা নেই। জি না। তো রানী শঙ্কর কি রকম দুধ দিচ্ছে আপনাকে? এটা ভালো দুধ দেয়। ভালো দুধ দেয়। জি। কত লিটার দুধ দিচ্ছে? এটা তো 20 কেজি 25 কেজি। 20 থেকে 25 কেজি। আসলে আমরা ফিজিয়ান প্লাস রানী শঙ্কর এবং মুন্ডি এইসব গরুই আমরা আসলে বেশি দেখি। তো আপনি এই বিষয়ে বলবেন যে আমাদের আসলে কোন জাতের গরুটা দুধ সবচেয়ে বেশি প্রোটিন থাকে? দুধ সবচেয়ে বেশি দেয় এই যে হলস্টাইন ফ্রিজিয়ান দুধ বেশি ফ্রিজিয়ান দেয়। জি। কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, যেহেতু আপনি একজন দুগ্ধ খামারি, যে আসলে কোন দুধে বেশি প্রোটিন পেতে পারি আমরা, কোন প্রজাতির গরু? দুধটা আমার কাছে মনে হইতেছে আর কি কালো গরুগুলোর দুধটা একটু প্রোটিন বেশি। কালো গরু। জি। তাহলে কালো গরু বেছে নিলে আমরা ধরতে হয় যে ফিজিয়ান, জার্সি। জার্সি। জি। জার্সিটা বেশি কালো হয়। জি এটার আসলে দুধে বেশি প্রোটিন এটা মনে একটু হচ্ছে। মনে হচ্ছে আর কি। আসলে আপনি কি কখনো মিল ভিটা বা অন্য কোনো দুধের যারা সরবরাহ করে তারা কি কখনো আপনার সেটা আসছিল কিনা? না আসে না। এখন পর্যন্ত আসেনি। না এখন পর্যন্ত আসে না। তো আপনার দুধটা কোথায় সরবরাহ করতে? আমি এটা জালকারিতে মিষ্টির করে দেই। মিষ্টি ঘরে দিচ্ছে। জি। কত করে রেট দিচ্ছে? এখন আমি 70 টাকা করে পাই। এখন 70 টাকা পাচ্ছে। শিকর মিষ্টান্ন করে। শিকড় যে জি। মিষ্টান্ন, শিকর যে মিষ্টির ঘর এইটাই দেই। এটা দিচ্ছেন। জি 70 টাকা করে 70 টাকা করে পার কেজি। পার কেজিতে। জি। 70 টাকা। জি তো মানে আসলে খাবারের রেটটা কেমন হচ্ছে? খাবার তো সব খাবারই এখন বাজার ঊর্ধ্বগতি, বিশেষ করে বসিটার দাম বেশি। এই তারপর ভুট্টা খৈল তো মোটামুটি 1.5 বছর যে শেড তৈরি করে ফেলেছেন, জি। এই 1.5 বছরে আসলে দুধের গাভী পালন করে আপনার কেমন একটা মুনাফা দাঁড়াচ্ছে, আমরা এটুকু যদি বলতেন আমাদেরকে। আমি মোটামুটি একটা হিসাব করছি। আমি আর থেকে অলরেডি 3-4টে বেশি দিছি তো, 3-4 পিস যে বাচ্চা বেশি 3টা, আর আরেকটা হলে বুড়া বেশি হলাইছি। তো এভারেজ হিসাব করলে আমাদের বছরে 5-7 লাখ টাকার মতো আশা করা যায়। 5 থেকে 7 লাখ ডাইনে টাকার আছে। মতো ডাইনে রয়েছে জি, গত জি। 1.5 বছর। জি জি। আর তো দুধের হিসাব কই নেই, শুধু গরুর দুধ থেকেও কিছু থাকে। দুধ থেকেও কিছু কিছু থাকে। জি আমার ওই লেবার কস্ট আছে, 2 জন লোক আছে সেটা। হ্যাঁ, সেই ক্ষেত্রে সব খরচ, খাবার দাবার, লোকেদের বিল, জি, জি, সবকিছু মিলিয়ে মোটামুটি 1.5 বছরে আপনি 5 লক্ষ টাকার 5 থেকে 7 লাখ টাকা 5 আমার থেকে 7 ডাইনে লাখ আছি টাকার মতো ইনশাআল্লাহ। আন হয়েছে, মানে ইন্টারেস্ট হিসাবেই রয়েছে। জি ইনশাআল্লাহ। তো আমরা আপনার এখানে পৌঁছানোর আগে শুনেছি আপনি গ্যাস প্ল্যানিং করেছেন, বায়োগ্যাস জি প্ল্যানিং। আমার বায়োগ্যাস প্ল্যান আছে। আসলে বায়োগ্যাস প্ল্যানিংটা যে করেছেন সেটা যদি আমাদেরকে একটু দেখাতেন। জি আসে। তো প্রিয় দর্শক, আমরা ভাইয়ের একটু বায়োগ্যাস প্ল্যানিং যেটা রয়েছে সেটা একটু দেখতে যাচ্ছি। তো আমরা বায়োগ্যাস প্ল্যানিং দেখানোর জন্য একটু শেড থেকে বাইরে যাব, বাইরে গিয়ে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব। তো আমরা ধীরে ধীরে বাইরের দিকে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে যে গাভীগুলো রয়েছে সেগুলো অনেক সুন্দর। তো এই ফার্মার কিন্তু আসলে যে 1.5 বছর হয়েছে শেডটা করেছে, তবে শেড করে সে কিন্তু জানিয়েছে আমাদেরকে যে 1.5 বছরে, মাত্র 1.5 বছরে প্রায় 5 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট লাভ হয়েছে তার। কিন্তু আপনারা যারা অনেকেই এভাবে দুগ্ধ খামারি রয়েছেন তারা কিন্তু অনেকেই বলেন যে আসলে আমরা দুধের খামার করে আসলে লাভবান হতে পারি না, বা অনেক সময় শেড বন্ধ হয়ে যায়। আমি শুনেছি আমাদের ঝালকাঠি শহরের পাশে একটি শেড রয়েছে, সে শেডটি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কেন বন্ধ হচ্ছে আমি সেখানে যাব এবং সেটা জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা এই ভাইয়ার যে বায়োগ্যাস প্ল্যানিং সেটা একটু দেখব। দর্শক, আমরা কিন্তু আসলে এই একদম শেডের সাথেই আমাদের ডান পাশের শেড,
আর বাম পাশে বায়োগ্যাস প্ল্যানিং ভাইয়া করেছে। তো আমরা কিন্তু বায়োগ্যাস প্ল্যানিং এ একদম কাছে চলে আসছি। এই যে এটা ভাইয়ার বায়োগ্যাস প্ল্যানিং। তো বায়োগ্যাস প্ল্যানিং করতে কিভাবে কি করতে হয় ভাইয়ের কাছ থেকে আমরা একটু আংশিক জানার চেষ্টা করব। তো ভাইয়া বায়োগ্যাস প্ল্যানিং এর জন্য কি কি করতে হয়? বায়োগ্যাস প্ল্যানের জন্য মূলত প্রথম মিস্ত্রি নিতে হবে বা একজন নর্মালি একজন ইঞ্জিনিয়ার হলেও চলে, এবং সেট করতে লাগে যে 1500 থেকে 2000 ইট লাগে। একটু মাত্র মাঝারি সাইজের করলে সাইজটা একটু মাঝারি করলে ভালো হয়। 15 থেকে 2000 ইট লাগে, 20 বস্তা সিমেন্ট লাগে, আর 100 ফুটের মতো বালু লাগে। 100 ফুটের মতো বালু প্রয়োজন। আসলে একটা বায়োগ্যাস প্ল্যানিং সর্বমোট করার জন্য কেমন কস্ট? আমার 45,000 টাকার মতো গেছে। মাত্র 45,000 টাকার মতো খরচ গেছে, মিস্ত্রি মিস্ত্রি অল এভরিথিং, মানে এটাকে পুরো সেটআপ করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আপনার এই প্ল্যানিং থেকে দুটো গ্যাসের পাইপ দেয়া হয়েছে। তো এই একটা এখন এই দুটো কেন? আমার এটা আসলে গ্যাসের চাপ মোটামুটি ভালো, এর জন্য একটা বাসায় নিয়েছি, আর একটা আমার গরুর শেডে নিয়ে ওখানে যে ভুট্টাটা আমি আসলে জ্বালাই খাওয়াই। মানে যে ভুট্টাটা গাভীকে খাবার দিচ্ছেন সেটা জ্বালাই খাবার দিচ্ছেন। আমার এই বায়োগ্যাসই সম্পূর্ণ হয়ে যায়, মানে বাসায় পাট শাক এভরিথিং সব এবং এই ভুট্টা জ্বালানো। এক্সট্রা কোনো গ্যাসের প্রয়োজন হয় না, এক্সট্রা আমার কোনো গ্যাসের প্রয়োজন হয় না। তো এটা কতদিন হয়েছে করেছেন? এটা 1 বছর প্লাস। 1 বছর প্লাস হয়েছে। আর প্রথম শুরু থেকে মানে আসলে প্ল্যানিং করার কতদিন পর মানে থেকে আসলে গ্যাসটা ব্যবহার করা যায়? 15 দিন পর। মানে প্ল্যানিং করার পরে 15 দিন পর থেকে আসলে গ্যাস উৎপাদন শুরু হয়ে যায়। মোটামুটি একটা ছোট পরিসরে যদি বায়োগ্যাস প্ল্যানিং করা হয় সেই ক্ষেত্রে মোটামুটি দুটো ফ্যামিলি চলা সম্ভব নাকি? এক ফ্যামিলির জন্য একটু ভালো হয়। এক ফ্যামিলি হলে খুবই ভালো হয়। জি। দুটো ফ্যামিলি হলে একটু কষ্টকর হয়, একটু বড় সরে, এবং গরু একটু বেশি লাগে। তো আমাদের যে আপনি যে আমাদের যে সেটটা দেখালেন এই সেটটা তো গাভী প্লাস বাছুর নিয়ে কত বললেন আমাদেরকে? 16টা। তো 16টা থেকে প্ল্যানিং এ মোটামুটি একটা ভালো চলে না, বেশি চলে। 16টা থেকে করলে বেশি চলে। দুই ফ্যামিলি পরে ফুল 16টা গাভী বা ফ্যামিলি মেম্বার যদি 5 জন 7 জন তো আমার ফ্যামিলি মেম্বার থাকে, তা দুই ফ্যামিলিতে আর কোনো গ্যাসের প্রয়োজন হবে না। মানে 16টা গাভী বা 16টা গরু থাকলে একটা গ্যাস প্ল্যানিং করলে দুটো ফ্যামিলি চলে যাবে, ফুল। তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।